আলোচনার বিষয় হচ্ছে অবলম্বনযোগ্য চুক্তি সমূহ কয়টি। অবলম্বনযোগ্য চুক্তি হচ্ছে 8টি। যদি প্রশ্ন আসে সর্বমোট কয়টি, তখন আপনার অ্যান্সার হবে 9টি। আমরা প্রথমটা জানলাম যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত। যদি আপনার আর্থিক ক্ষতিপূরণটা পর্যাপ্ত হয়ে যায় তাহলে সেটা হবে বিকল্প ভর্তিকার বিদায়। এই চুক্তিটা হবে অবলম্বনযোগ্য চুক্তি। পরবর্তী হচ্ছে পক্ষগণের ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি। এইটা থেকে আমাদের প্রবলেমেটিক প্রশ্ন আসে, অতএব এই পক্ষগণের ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন শিক্ষক, গায়ক, নায়ক, তারপর হচ্ছে যে খেলোয়াড় অথবা এই যে ফুটবল খেলে, তারপর ড্রাইভার যাই বলেন, এই ধরনের চুক্তিগুলা এগুলো হচ্ছে পক্ষগণের ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি। এখানে একটু বুঝে নেবেন। আপনি কবিরুল্লাহ একাডেমিতে আপনি ফরাদ ভাই কবিরুল্লাহ একাডেমিতে 1 বছরের জন্য কি হইলেন, শিক্ষকতা করবেন। এই জন্য কবিরুল্লাহ একাডেমিক কমিটির সাথে আপনি কি হইলেন, চুক্তিবদ্ধ হইলেন। পরবর্তীতে মনির ভাই বলতে আছে যে কবিরুল্লাহ একাডেমি আপনাকে যদি 1,20,000 টাকা দেয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে দেব 2 লক্ষ টাকা। মনির ভাই বলতেছে বা মনিরুল্লাহ একাডেমি। এখন এই ফরাদ ভাই চিন্তা করলো যে তাহলে এই চুক্তি তো অবলম্বনযোগ্য চুক্তি, যেহেতু পক্ষগণের ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি। এবার বর্তমানে যে আরো বিভিন্ন গায়ক, নায়ক বা খেলোয়াড়, আপনি একজন খেলোয়াড়কে বলছেন যে আমার টিমে খেলবেন 1 বছরের জন্য, আপনাকে এই টাকা কন্ট্যাক্ট করলাম 20 লাখ বা 50 লাখ যাই বলেন। পরবর্তীতে যদি আপনার টিমে না খেলে তাহলে আপনি কি করবেন? এটা তো অবলম্বনযোগ্য চুক্তি, এটা আপনি কখনোই কি বলবৎ করতে পারবেন না। তবে এখানে একটা কথা আছে, সে যদি 2 লক্ষ টাকায় মনিরুল্লাহ একাডেমিতে সে যাইয়া শিক্ষকতা করে, সেই ক্ষেত্রে আপনি মনিরুল্লাহ একাডেমিতে যেন শিক্ষকতা না করতে পারে, এই জন্য আপনি 57 ধারার বিধান মোতাবেক আপনি নিষেধাজ্ঞা আনতে পারবেন। বুঝেন নাই? হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা, আপনার সাথে একজন খেলোয়াড়ের চুক্তিবদ্ধ হয়েছে 1 বছরের জন্য আপনার টিমে খেলবে, এইটা বলবৎযোগ্য চুক্তি না। আপনার কাছে একজন বাড়িতে যে পড়ান 1 বছরের জন্য আপনার মেয়েকে পড়াইবে, চুক্তিবদ্ধ হয়েছে, এটা বলবৎযোগ্য চুক্তি না। কারণ এটা হচ্ছে ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি। আপনি একজন ব্যক্তিকে এইভাবে চুক্তির মাধ্যমে জোর করে আটকাইতে পারবেন না, বাধ্য করা যাবে না। এটা হচ্ছে কি, আপনি, এটা একটা আইন, এটা আপনাকে মানতেই হইবে। তবে এখানে একটা কথা আছে, সে বেশি টাকা নিয়ে যদি অন্য কোনো জায়গায় টিচিং দেয়, সেটাকে আপনি কি করতে পারবেন? নিষেধাজ্ঞা আনতে পারবেন। 57 ধারায় বলা আছে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। এখন আপনার এখানে শিক্ষকতা না করতে চাইলে আপনি তাকে বাধ্য করতে পারবেন না। কি করতে পারবেন না? বাধ্য করতে পারবেন না। তবে সে যেন অন্য কোনো জায়গায় ওই বছরের মধ্যে যেন, ওই সময়ের মধ্যে যেন অন্য কোনো জায়গায় যেন শিক্ষকতা না করতে পারে, এটার জন্য আপনি নিষেধাজ্ঞা আনতে পারবেন। নির্দিষ্ট বছরে সে যদি করে না করলে তো আর আপনি পারবেন না। সে যদি অন্য কোনো জায়গায় যায়, অন্য কোনো জায়গায় যদি শিক্ষকতা করে, সেক্ষেত্রে আপনি কত ধারা মোতাবেক? 57 ধারার বিধান মোতাবেক আপনি কি করতে পারবেন? নিষেধাজ্ঞা চাইতে পারবেন। যে সে যদি অসুস্থ থাকে, তাহলে আপনি অসুস্থ হইলে মনিরুল্লাহ একাডেমি থেকে আপনি আইলেন। কথা বুঝছেন? এইটা আইন আপনাকে সাপোর্ট দেবে যে অন্য কোনো জায়গায় সে কাজ করতে পারবে না। এক কথা আছে, একজন ড্রাইভারকে বা একজন কেরানিকে আপনি 10 বছরের জন্য আপনার এখানে বলছেন যে আপনার বাড়ির এখানে গেট দাঁড়ানি করবে, কেরানিকে বলছে। এখন চুক্তিবদ্ধ হয়েছে, পরবর্তীতে ওই কেরানি যদি 2 বছর পরে না থাকে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না। কিন্তু যে সমজাতীয় কাজ, সমজাতীয় কাজ করতে পারবে না ওই সময়ের মধ্যে।
বিষয়টা কি বুঝছেন? তাহলে পক্ষগণ ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি এটা কি বলবৎযোগ্য নাকি অবলবৎযোগ্য? অবলবৎযোগ্য। তবে এরকমের যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে যে ক খ এর নিকট 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হইলো তার টিমে খেলবে, কিন্তু ওই পরবর্তীতে সে অসুস্থতা দেখাইয়া তার টিমে খেললো না, তাহলে সে কি বাধ্য করতে পারবে? না, বাধ্য করতে পারবে না। হ্যাঁ, বাধ্য করতে পারবে না। তবে সে যেন অন্য টিমে না খেলতে পারে এই জন্য কি করতে পারবে? 57 ধারার বিধান মোতাবেক নিষেধাজ্ঞা চাইতে পারে এবং আনতে পারবে নিষেধাজ্ঞা। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই ক্ষয়ের সাথে কত ধারার কানেকশন আছে? 57 ধারা। এটা পেশাইয়াও প্রশ্ন দিতে পারে, আবার আলাদাভাবেও দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এই পয়েন্টটা উদাহরণ দিয়েও দিতে পারে। হ্যাঁ, উদাহরণ দিয়েও দিতে পারে। ইতিপূর্বে রিটেনে 21 এর খ এবং 57 ধারা মিলিয়ে প্রশ্ন আসছে, কথা বলছেন রিটেনের সময়। আর এমসিকিউর সময় যে কোনো একটা পয়েন্ট উঠেই দিতে পারে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিবরণের সমষ্টি অথবা পক্ষগণের ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি বলবৎ হবে কিনা। অ্যানসার হবে না। এটা কোথায় বলা আছে? 21 এর খতে বলা আছে। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে চুক্তির শর্তাবলী নির্ণয় করা না গেলে, গ নাম্বার পয়েন্ট হচ্ছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুক্তির না লেখেন না, শর্তাবলী লেখাই দেবো আমি, নির্ণয় করা না গেলে এটা কিভাবে? এটা হচ্ছে একটা রুম আপনার কাছে ভাড়া হয়েছে, একটা রুম ভাড়া দেবে, এখানে ধরেন 20টা রুম আছে, আপনার রাসেল ভাইয়ের সাথে একটা রুম ভাড়ার চুক্তি হয়েছে। এখন কোন রুম, কোন কর্নারের রুম, কত স্কয়ার ফিট রুম, এগুলো কোনো চুক্তিতে উল্লেখ হয় না, শুধুমাত্র ভাড়া হয়েছে। হ্যাঁ, 9000 টাকা মাসে, 9000 টাকা মাসে ভাড়া, এটাই চুক্তিতে লেখছে না। কোন রুম, কোন সাইডের রুম, কত স্কয়ার ফিট, এগুলো কিছুই লেখা নেই। হ্যাঁ, শুধু এইটাই লেখা আছে। তাহলে এই ধরনের চুক্তি কি অবলবৎযোগ্য চুক্তি। উদাহরণ শিখতে গেলে পড়াই দেব, সমস্যা নেই। এরপর হচ্ছে যে চুক্তি প্রকৃতভাবে বাতিলযোগ্য। এখন যে চুক্তি প্রকৃতভাবে বাতিলযোগ্য, বিভিন্ন কারণে এই ধরনের চুক্তি বাতিল হয়। এখানে আমাদের নির্দিষ্ট সময়কাল নির্ধারণ না করে একটা ব্যবসায়িক চুক্তি করলেন, আপনারা যে ব্যবসায়িক চুক্তি করছেন এটার কোনো সময়সীমা নাই, কে কত অংশ লাভ্যাংশ নেবে এরকমের কোনো কিছুই লেখা নাই, এই ধরনের চুক্তি এটা অবলবৎযোগ্য চুক্তি। এরপর হচ্ছে এটার চেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি। এই পয়েন্টটা কি ইম্পর্টেন্ট? জিম্মাদার কর্তৃক, এটা হচ্ছে জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি। এখন জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, জিম্মাদার কর্তৃক ক্ষমতা চুক্তি, প্রশ্ন যদি আসে জিম্মাদার কর্তৃক ক্ষমতা চুক্তি, সেটা কি বলবৎযোগ্য নাকি অবলবৎযোগ্য? অবলবৎযোগ্য। যদি প্রশ্ন আসে বহির্ভূত হইলে কি অবলবৎযোগ্য, এই শব্দটা না থাকে বলবৎযোগ্য। এটা কোথায় বলা আছে? 12 ধারায়। ঠিক আছে, এবার প্রশ্ন আসতে পারে না যে জিম্মাদার কর্তৃক ক্ষমতা চুক্তি, ক্ষমতা একটা র লাগাই দিয়া, তাহলে আপনি তো পড়ছেন জিম্মাদার কর্তৃক ক্ষমতার বহির্ভূতটা আপনি টানে পয়রা ফেলাইছেন, কথা বলছেন, কিন্তু ওখানে লেখা নাই, আপনি কি করলেন? টানে পয়রা ফেলাইলেন, লেখা নাই। এই জন্য যখন প্রশ্ন পড়বেন আপনি বোর্ড পরীক্ষায় বা আমার পরীক্ষায় যখন প্রশ্ন পড়েন, একটা প্রশ্ন ছিল না যে ক ক্ষয়ের বিরুদ্ধে মামলা করলো, কথা হচ্ছে ক ক্ষয়ের বিরুদ্ধে মামলা করলো, ক তখন ছিল নাবালক থাকা অবস্থায় আবার পাগল হয়ে গেল, এখন তার বিরুদ্ধে কখন থেকে তামাদিনাত গণনা শুরু হবে। আপনারা কিন্তু দেখছেন উভয়টা থেকে অবসরের পর আসলে কি এটা কি বিবাদী, যেহেতু বিবাদী তাহলে আপনাকে খেয়াল করে পড়তে হইবে। এই যে জিম্মাদার কর্তৃক ক্ষমতার চুক্তি, তাহলে সেটা বলবৎ। যদি ক্ষমতা দিয়ে দেয় তখন কি হবে? অবলবৎযোগ্য চুক্তি। এই এক্সাম্পলটা আপনাকে পড়তে হবে। এক্সাম্পল স্বরূপ এই রুমটা আমরা ভাড়া নিয়েছি, এই রুমটা ভাড়া নিয়েছি 1 বছরের জন্য। আমি আবার রাহুল ভাইয়ের কাছে এই রুমটা ভাড়া দিলাম 1.5 বছরের জন্য। আমি ভাড়া নিয়েছি কয় বছরের জন্য? আমি জিম্মা নিয়েছি কয় বছরের জন্য? 1 বছরের জন্য। আমি কি করলাম?
দেড় বছরের জন্য দিলাম, তাহলে এটা কি আমার রাইট আছে? তাহলে যে আমার কাছ থেকে রাহুল ভাই যে নিতে আছে, এটা দেখবে না যে আমি কতটুকু মালিক? আমি যে কোন কাগজ থেকে পাইলাম সেইটা ঠিক রাখতে হবে না? তাহলে এটা কি আমার বহির্ভূত, আমি অপব্যবহার করে ফেলেছি, এই জন্য কি হচ্ছে এটা অবলম্বনযোগ্য চুক্তি। বুঝছো তো ভাই? সজীব ভাই জিজ্ঞেস আপনি ভালো বোঝেন, কথা বুঝছেন না? কারো যদি না জিজ্ঞাই কিছু আওয়াজ টাওয়াজ দিয়ে। এরপর হচ্ছে পাবলিক কোম্পানি কর্তৃক ক্ষমতার বহির্ভূত চুক্তি, এটাও ভালো। 6 নম্বর পাবলিক কোম্পানি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি। এখন এটা হচ্ছে পাবলিক কোম্পানি হচ্ছে সরকারি কোম্পানি যে কাজের লিস্ট নেয়, ওই লিস্ট নেওয়া কোম্পানি যদি এখানে আইসা এই যে রেল লাইনের কাজ চলতেছে না, এটা কি সরকারি কাজ না? এই যে আমাদের এই সিট দিয়ে কিন্তু পাগলার এই সিট দিয়ে রেল লাইন যাইতেছে একেবারে পদ্মা সেতুর ওদিকে। এখন ওরা চায়না কোম্পানির লোক আইসা সরকারের কাজ করতেছে, এরা কি করলো, দেখলো যে নারায়ণগঞ্জ গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বেশি বিসিক এলাকায়, এরা কি করলো একটা গার্মেন্টসের জন্য আবার একটা জমি লিজ নিল। এটা কি বলবৎযোগ্য চুক্তি নাকি অবলবৎযোগ্য চুক্তি? এটা কি অবলবৎযোগ্য চুক্তি। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। এরপর হচ্ছে যে চুক্তি সম্পাদন করতে একাধারে 3 বছরের অধিক সময় লাগে, এটা একটা আইন, যে চুক্তি সম্পাদন করতে একাধারে 3 বছরের অধিক সময় লাগে সেটা কি বলবৎ হবে না, এটা হচ্ছে অবলবৎযোগ্য চুক্তি। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে চুক্তি স্বাক্ষরের পূর্বে বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে। এক্সাম্পল স্বরূপ আপনি আমার নাম বইলে একটা জিনিস আনছেন, অথবা আপনি বলছেন মনীষ সাহেব অ্যাডভোকেট, তার নামে এই জিনিসটা দেন, অথচ সে ওই সময় অ্যাডভোকেট ছিল না বা হয় নাই, তাহলে এই ধরনের চুক্তি কি অবলবৎযোগ্য চুক্তি। এখানে বেয়ারের যে উদাহরণটা দেওয়া আছে তা হচ্ছে একজন ব্যক্তি আরেকজনের জন্য কি জানে একটা বার্ষিক বৃত্তি প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়, কিন্তু যার নামে আনছে যেদিন চুক্তি হয়েছে ওই ব্যক্তি মারা গেছে, মানে যেদিন চুক্তি হয়েছে এর আগে কি করছে, যার নামে বার্ষিক বৃত্তিটা আনছে ওই ব্যক্তি মারা গেছে, তাহলে স্বাক্ষরের জন্য কি বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে না? তাহলে এই ধরনের চুক্তি কি অবলবৎযোগ্য চুক্তি। এই হচ্ছে 8টা পয়েন্ট। আমি যেইভাবে যে জায়গায় যে উদাহরণটা দিচ্ছি, যেই জায়গায় বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইটার উপরে গুরুত্ব দিতে হবে, কারণ ওটা থেকে প্রশ্ন আইসা করতে পারে। জি, এবার আমরা একটু লিখবো।